হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ ও আলোচিত অধ্যায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো এবং সেগুলোতে তার নির্দোষ প্রমাণিত হওয়ার প্রক্রিয়া। এই ভিডিওটি একটি তথ্যভিত্তিক ও আইনি বিশ্লেষণ অনুষ্ঠান। শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর খালেদা জিয়া আদালতে নির্দোষ প্রমাণিত হন। বন্ধুরা, একটি স্মৃতিচারণ করে আজকের এই অনুষ্ঠানটি শুরু করতে চাই। 1990 সালের ডিসেম্বর মাসে জেনারেল এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। ওই সময় সামরিক শাসক জেনারেল এরশাদ ক্ষমতায় টিকে থাকার জন্য নানা ধরনের কৌশল অবলম্বন করছিলেন। আমার মনে পড়ছে, তখন আমাদের বিনোদন ও যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল বিটিভি আর রেডিও। তো এরশাদ বিরোধী আন্দোলনের শেষের দিকে বিবিসি বাংলা একজন সাংবাদিক জাতীয় নেতাদের ইন্টারভিউ নেওয়ার জন্য বিভিন্ন নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। তখন তো আর মোবাইল ফোন ছিল না, কিন্তু বিবিসি বাংলার সাংবাদিক তখন খালেদা জিয়াকে ঠিকই ল্যান্ডফোনে খুঁজে পেয়েছিলেন। তিনি আত্মগোপনে চলে যাননি। তখন খালেদা জিয়া স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমার মনে আছে, যে এরশাদকে এখনই পদত্যাগ করতে হবে, তাকে আর সময় দেওয়া যাবে না। এর পরদিনই এরশাদের পতন হয় বন্ধুরা। তো আসুন বন্ধুরা, এবার দেখা যাক কিভাবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর খালেদা জিয়া আদালতে নির্দোষ প্রমাণিত হন। বন্ধুরা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে গঠিত দুইটি ট্রাস্ট হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এবং এই দুইটি ট্রাস্টেরই চেয়ারপারসন ছিলেন বেগম খালেদা জিয়া। একদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট হচ্ছে এমন একটা ট্রাস্ট যা অরফানেজ বা এতিম শিশুদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল। অপরদিকে জিয়া চ্যারিটেবল অর্থাৎ দাতব্য বা জনকল্যাণমূলক ট্রাস্ট হচ্ছে অপর আরেকটি ট্রাস্ট যা দরিদ্র এবং অসহায় মানুষদের কল্যাণের জন্য তৈরি করা হয়েছিল। তো বন্ধুরা, আসুন প্রথমেই জেনে নিই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা সম্পর্কে। এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে 2008 সালের 3 জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বলা হয়েছিল, বিদেশ থেকে আসা কিছু টাকা এতিম শিশুদের জন্য গঠিত একটি ট্রাস্টে জমা হয়েছিল, কিন্তু অভিযোগ ছিল যে এই টাকা ঠিক নিয়মে ব্যবহার করা হয়নি। তো বন্ধুরা, এবার আসুন জেনে নিই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা সম্পর্কে। চ্যারিটেবল অর্থাৎ দাতব্য বা জনকল্যাণ সংস্থার তহবিলের অপব্যবহার করার অভিযোগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন 2011 সালের 8 আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি করেন। 2014 সালের মার্চ মাসে এই মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। দুটি মামলারই অন্যতম আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বন্ধুরা, দুটি মামলাই এই প্রশ্ন নিয়ে ছিল যে ট্রাস্টের টাকা কি আইন মেনে সঠিক কাজে ও সঠিকভাবে ব্যবহার করা হয়েছে নাকি হয়নি। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে আদালত খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে 7 বছরের কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাতেও 2018 সালে আদালত খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে 5 বছরের কারাদণ্ড প্রদান করেন। খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেছিলেন খালেদা জিয়া, কিন্তু 2018 সালের 30 অক্টোবর হাইকোর্টের রায়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়। এই কঠিন মুহূর্তেও তিনি ভেঙে পড়েননি, অন্যায়ের ভার নিয়ে মাথা নত করেননি, বরং দৃঢ় কণ্ঠে তিনি বারবার জানিয়েছেন তিনি ন্যায় বিচারে বিশ্বাস করেন, আইনের উপর আস্থা রাখেন
এই বাড়তি শাস্তি তার মনোবল একটুকু ভাঙতে পারেনি, বরং সত্যের পথে তার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। খালেদা জিয়াকে 2018 সালে 8 ফেব্রুয়ারি পুরান ঢাকার নাজিবুদ্দিন রোডে অবস্থিত ব্রিটিশ আমলের জরাজীর্ণ জেলখানায় কারাবন্দী করা হয়। ওই জেলখানায় দুঃখজনকভাবে হলেও সত্যি যে একমাত্র বন্দী ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার আইনজীবীদের তথ্য মতে সেই কক্ষটি ছিল বসবাসের সম্পূর্ণ অনুপযোগী। বড় বড় ইঁদুর হয়েছিল খালেদা জিয়ার নিত্যসঙ্গী। পরবর্তীতে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ গৃহপরিচারিকা ফাতেমা বেগমকে খালেদা জিয়ার সেবিকা হিসাবে কারাগারে থাকার অনুমতি দেন। উল্লেখ্য যে ফাতেমা বেগম বন্দী হিসাবে নয়, বরং খালেদা জিয়ার সেবিকা হিসাবে স্বেচ্ছায় কারাগারে অবস্থান করেছিলেন। গৃহপরিচারিকা ফাতেমা বেগম খালেদা জিয়ার সঙ্গে টানা 25 মাসেরও বেশি সময় কারাগারে অতিবাহিত করেন। পরবর্তীতে 2020 সালের 25শে মার্চ খালেদা জিয়া যখন শর্ত সাপেক্ষে মুক্তি পান, ফাতেমাও তার সঙ্গে কারাগার থেকে বের হয়ে আসেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত ছিলেন। যদিও বেগম খালেদা জিয়া ক্ষমা গ্রহণ না করে তিনি আইনের পথে নিজেকে নির্দোষ প্রমাণের সিদ্ধান্ত নেন। পরবর্তীতে মুক্তির পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তার গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করেছিলেন। বন্ধুরা, খালেদা জিয়া সহজ পথ বেছে নিতে পারতেন। চাইলে তিনি ক্ষমা গ্রহণ করে ব্যক্তিগত স্বস্তি নিশ্চিত করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তাই তিনি মাথা নত না করে সাহসের সঙ্গে আইনের পথে হেঁটে নিজেকে নির্দোষ প্রমাণ করার সিদ্ধান্ত নেন। এটি ছিল আসলে ন্যায় বিচারের প্রতি তার অটল আস্থার ঘোষণা। অন্যায়ের সাথে আপোষ না করে পুরো জাতির জন্য তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সম্ভবত আপোষহীন নেত্রীর জীবনে এটিই ছিল শেষ আপোষহীনতা। সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা সহ তার বিরুদ্ধে থাকা মোট 37টি মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেন। আদালত এই মামলাগুলোকে ম্যালিসাস প্রসিকিউশন বা বিদ্বেষমূলক ও উদ্দেশ্য প্রণোদিত হিসাবে গণ্য করেন। অবশেষে দীর্ঘ প্রায় 2 দশকের আইনি লড়াই শেষে তিনি যখন সব মামলা থেকে মুক্ত হন, তখন তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। অবশেষে 2025 সালের 30শে ডিসেম্বর ভোরে তিনি রাজধানীর এবারকেয়ার হাসপাতালে আমাদের সবাইকে ছেড়ে ইহলোক ত্যাগ করেন। খালেদা জিয়া সবসময়ই ছিলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও বহুবার সশরীরে আদালতে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া মোকাবেলা করেছিলেন। তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করা সত্ত্বেও আইনি উপায়ে লড়েছেন এবং উচ্চ আদালতের বিভিন্ন নির্দেশনা মেনে চলেছিলেন। এমনকি জেলখানায় যাওয়ার সময় যখন জেল কর্তৃপক্ষ ওনাকে নিতে এসেছিলেন, তখন সবেমাত্র তিনি খেতে বসেছিলেন, কিন্তু খবর পাওয়ার সাথে সাথে বেগম খালেদা জিয়া খাবার না খেয়েই উঠে পড়েন। তিনি বলেছিলেন, থাক, ওনাদের বিপদে ফালানোর দরকার নাই, আমি জেলখানায় গিয়েই খাবো। বেগম খালেদা জিয়া ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক। তিনি বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা।
বন্ধুরা, এমন একজন দেশপ্রেমিকের বিদেহী আত্মার শান্তি কামনা করে আমাদের আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আমাদের আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।